গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম আগাথা ক্রিস্টির সাসপেন্স থ্রিলার মাউস ট্র্যাপ। পড়ছি এর দ্বিতীয় পর্ব। নাস্তার টেবিলে বসে আছেন মিসেস বয়েল। ডাইনিং রুমে আর কেউ নেই। খেয়ে উঠে গেছেন মেজর। তার এটাও পরিষ্কার করে ফেলা হয়েছে। রেনের খাবার দেয়া আছে টেবিলে, সে এখনো আসেইনি। দেরিতে ঘুম থেকে ওঠা অভ্যাস বোধ হয়। আর মিসেস বয়েলের জন্য সকাল ৯টাই নাস্তার উপযুক্ত সময়। অমলেট খাওয়া হয়ে গেছে মিসেস বয়েলের। শক্তিশালী সাদা দাঁতের কামড় বসালেন মুচমুচের টোস্টে। মেজাজ খারাপ, সিদ্ধান্ত নিতে পারছেন না। মংসোয়েল ম্যানরের পরিবেশ তার মনের মতো হয়নি। ভেবেছিলেন স্মার্ট কথাবার্তা বলে আর যুদ্ধে কাজ করার রেকর্ড নিয়ে একদল ছেলে ছোকরা আর বাচ্চা মেয়ের ওপর কর্তৃত্ব করতে পারবেন। সমাজের উঁচু মহলে তার যোগাযোগের বহর দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। কিন্তু নিরাশ হতে হয়েছে তাকে। যুদ্ধ তার সর্বনাশী করে দিয়েছে বলতে গেলে। কিন্তু আগে কি জানতেন সে কথা? যুদ্ধ শিবিরে কাজ করার সময় কি কর্তৃত্বই না করতেন। অধীনস্থ মেয়েরা সারাক্ষণ তার ভয়ে তটস্থ থাকত। কি দাপটি না ছিল তার। তারপর যুদ্ধ শেষ হল, কাজ গেল, ক্ষমতাও গেল। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে বাড়িটা। মেরামত করতে হবে, নতুন করে সাজাতে হবে। তার জন্য সময় দরকার, টাকা দরকার। সময় আছে, কিন্তু টাকা নেই। এক ভাইয়ের মেয়ে ভরসা দিয়েছে টাকা দেবে, কিন্তু একটু সময় লাগবে। এই সময়টা কোথায় থাকবেন তিনি? ঠিক করেছিলেন অল্প ভাড়ায় কোনো গেস্ট হাউস কিংবা বোর্ডিং হাউসে থাকবেন। কাগজে বিজ্ঞাপন দেখে মংসোয়েল ম্যানরটাকে পছন্দ হওয়ায় এখানে এসেছেন। চোখে অবজ্ঞা নিয়ে ঘরটায় আরেকবার চোখ বুলালেন তিনি। ঠকিয়েছে, বিড়বিড় করলেন আপন মনে। খুব ঠকানো ঠকিয়েছে। ঘুণাক্ষরেও যদি একবার বুঝতাম নতুন কারবার শুরু করেছে এরা। খালি প্লেটটা ঠেলে সরালেন তিনি। কফির কাপ তুলে নিলেন। চুমুক দিয়ে ক্ষোভ কিছুটা কমল। আর যাই হোক, খাবারগুলো খুব ভালো দিয়েছে। ভালো রাধে মলি নামের মেয়েটা। মারমালেট ভালো, কফি ভালো, বিছানাও খারাপ না। চাদরে এমব্রয়ডারি করা ফুল, নরম বালিশ। মিসেস বয়েলের আরামায়েশ খুব পছন্দ। খুঁত ধরাটাও যেন একটা বিলাসিতা। আর এই কাজটা পারেনও খুব ভালো। রাজকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালেন তিনি। এগিয়ে গেলেন দরজার দিকে। বেরোতে যাবার মুখে মুখোমুখি হয়ে গেল বিচ্ছিরি লোকটার সঙ্গে। লাল চুল, উলের একটা চেকটাই গলায়। কি বিচ্ছিরি রং, ক্যাটক্যাটে সবুজ। মানেই হয় না। বিড়বিড় করে নিজেকেই যেন বললেন মিসেস বয়েল। কোনো মানেই হয় না। চোখের কোণ দিয়ে তার দিকে তাকালো যুবক। ব্যাপারটা আরও পছন্দ হল না মিসেস বয়েলের। মানসিক রোগী? আবার বিড়বিড় করলেন তিনি। মানসিক রোগী না হয়েই যায় না। যুবকের হাসি হাসি গুড মর্নিংয়ের জবাবে মাথাটা সামান্য একটু নোয়ালেন মিসেস বয়েল। তারপর মিলিটারি কায়দায় গটমট করে মার্চ করে এসে ঢুকলেন মস্ত ড্রয়িং রুমে। চেয়ারগুলো খুব আরামদায়ক, বিশেষ করে গোলাপি গদিওয়ালা বড় চেয়ারটা। এটা এখন থেকে তাঁর দখলেই থাকবে, বুঝিয়ে দেওয়ার তাগিদ অনুভব করলেন তিনি। উলের বান্ডিল আর কাঁটা রেখে দখল করলেন। হেঁটে গিয়ে রেডিয়েটরে হাত রাখলেন। যা ভেবেছিলেন, ঠান্ডাই বলা চলে। উজ্জ্বল হল মুখ। একটা কিছু নিয়ে ধমকানোর সুযোগ পাওয়া গেল। জানলা দিয়ে বাইরে তাকালেন। আবহাওয়া খুবই খারাপ। জায়গাটাও পছন্দ নয় তাঁর। যাই হোক, বেশি দিন থাকবেন না এখানে, এটাই সান্ত্বনা। অবশ্য যদি বর্তমানে যেসব বোর্ডার আছে তারা চলে গিয়ে নতুন পছন্দসই বোর্ডার আসে, তাহলে থাকার কথা ভেবে দেখবেন। চালের ওপর থেকে ঝরে পড়ল একগাদা তুষার। নিচের বরফে বাড়ি খেয়ে আলতো ছড়াৎ শব্দ তুলে ছিটকে পড়ল চারিদিকে। চমকে উঠলে চেয়ে বললেন, না না, আমি থাকবই না। পিছনে কারো হাসির শব্দে থেমে গেলেন তিনি। ঝট করে ফিরে তাকালেন। দরজায় দাঁড়িয়ে আছে রেন। অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভাবভঙ্গি মোটেও সুবিধের নয়। অন্তত মিসেস বয়েলের কাছে সেরকমই মনে হল। আমারও তাই মনে হয়। রহস্যময় কণ্ঠে রেন বলল, খুব বেশি দিন আর থাকছেন না আপনি। পিছনের দরজার সামনে থেকে বেলচা নিয়ে বরফ সরাতে গিলেসকে সাহায্য করছেন মেজর। কর্মঠ লোক মেটকাফ। রীতিমতো কৃতজ্ঞ বোধ করল গিলেস। ভালো ব্যায়াম, মেজর বললেন। রোজ নিয়মিত ব্যায়াম করা উচিত, শরীর ভালো থাকে। সেরেছে, ভাবল গিলেস। ব্যায়াম করার জন্য রোজ ভোরে উঠবেন মেজর। নাস্তা দিতে হবে তাকে, আর সেজন্য গিলেসকেও সকালে উঠতে হবে। গিলেসের মনের কথা পড়ে ফেললেন যেন মেজর। বললেন, খুব ভোরে আমাকে নাস্তা বানিয়ে দিয়েছে আপনার মিসেস।
ওর কাজে খুব খুশি হয়েছি। আর হ্যাঁ, রোজ একটা করে নতুন পেড়ে রাখা মুরগির ডিম দিতে বলবেন, খুব পছন্দ করি আমি। ব্যবসার খাতিরে 7টার আগেই উঠতে হয়েছে গিলেসকে। সিদ্ধ ডিম আর চা দিয়ে নাস্তা সেরে এসে বসার ঘরে বসেছিল মলির সঙ্গে। অতিথিদের নাস্তার সমস্ত ব্যবস্থা করে এসেছে। গিলেস ভাবছে, সে যদি এই গেস্ট হাউসের মালিক না হয়ে গেস্ট হতো তাহলে কি করত। প্রথম কথা, এত সকালে বিছানা ছেড়ে উঠত না কোনো মতেই। মেজর উঠে নাস্তা সারলেন, তারপর টহল দিয়ে ফিরতে লাগলেন সারা বাড়িতে। কিছু একটা করার জন্য উসখুস করতে লাগলেন। গিলেস বেলচা নিয়ে বরফ পরিষ্কার করতে বেরোতেই প্রায় লাফিয়ে উঠলেন মেজর। তিনিও একটা বেলচা তুলে নিয়ে ওকে সাহায্য করতে এলেন। প্রচুর বরফ জমেছে, কতক্ষণ সরাবেন তিনি? চোরা চোখে একবার মেজরের দিকে তাকালো গিলেস। 8-10 জন সাধারণ মানুষের তালিকায় ফেলা যাবে না তাকে। পোড় খাওয়া মধ্যবয়সী মানুষটার চোখ দুটো সদা সতর্ক, কোনো কিছুই ওর চোখ এড়াতে পারবে বলে মনে হয় না। এই লোক মংসওয়েল ম্যানরে কেন ভেবে অবাক লাগল গিলেসের। গেস্ট হিসেবে কোনো মতেই মেনে নিতে পারছে না তাকে। কে জানে, হয়তো বেকার, টাকা পয়সা তেমন নেই, হয়তো যাবারও আর কোনো জায়গা খুঁজে পাননি। অনেক দেরি করে নামলেন পারাভিসিনি। এক টুকরো টোস্ট খেয়েই কফির কাপ টেনে নিলেন। পুরোদস্তর ইউরোপীয় ব্রেকফাস্ট। মলি মাস্তান নিয়ে ঢুকতেই দাঁড়িয়ে পড়েছিলেন। বাও করেছিলেন অতি নাটকীয় ভঙ্গিতে। প্রায় চেঁচিয়ে উঠে বলেছেন, বাহ, বেশ সুন্দরী তো, নিশ্চয়ই আমাদের হোস্টেস। কি ঠিক বলিনি? পারাভিসিনির খাওয়া শেষ হলে কাপ প্লেটগুলো নিয়ে এলো মলি। রান্নাঘরের সিঙ্কে ডুবে ধুতে ধুতে আপন মনে বিড়বিড় করল, মহা মুসিবত, এক একজন এক এক সময় উঠছে, বেশ গোলমেলেই মনে হচ্ছে ব্যবসাটা। কাপলেট তাকে সাজিয়ে বলে মলি। তাড়াতাড়ি উঠে এলো ওপরতলায়, বিছানাগুলো গোছাতে হবে। এখন আর গিলেসের কাছ থেকে সাহায্য পাবার আশা নেই। বরফ সরিয়ে বয়লার হাউস আর মুরগির খোয়ারে যাবার ব্যবস্থা করতেই অনেক সময় লেগে যাবে। দ্রুত হাতে বিছানা গোছাতে লাগল মলি। মেজাজ খারাপই হয়ে যাচ্ছে। টান দিয়ে দিয়ে তুলে নিতে লাগলো এক একটা বিছানার চাদর। নতুন চাদর বিছালো, তারপর ময়লা চাদরগুলো তুলে নিয়ে এসে বাথরুমে ঢুকল। চাদর ধুতে ব্যস্ত সে। এই সময় ফোন বাজল। কাজে বাধা পড়ায় গালিটা আপনা আপনি বেরিয়ে গেল ওর মুখ থেকে। আবার সামান্য স্বস্তিও বোধ করল। ওকে খানিক বিশ্রামের সময় করে দিয়েছে ওর টেলিফোন। প্রায় দৌড়ে নেমে এলো সে। লাইব্রেরিতে ঢুকে রীতিমতো হাঁপাচ্ছে মলি। ছু মেরে তুলে নিল রিসিভারটা। বলুন। কথায় আঞ্চলিক টান ও আন্তরিকতা ভরা এক কণ্ঠ জিজ্ঞেস করল, এটা কি মংসওয়েল ম্যানর? হ্যাঁ, মংসওয়েল ম্যানর, গেস্ট হাউস। কমান্ডার ডেভিসের সঙ্গে কথা বলতে পারি প্লিজ? দুঃখিত, ফোনের কাছে আসার অবস্থায় নেই ও। মলি বলল, আমি মিসেস ডেভিস, আপনি কে? সুপারিনটেন্ডেন্ট হকবেন, বার্কশায়ার পুলিশ। হঠাৎ দম আটকে গেল যেন মলির। ও হ্যাঁ, তাই নাকি? মিসেস ডেভিস, একটা সাংঘাতিক ঘটনা ঘটতে যাচ্ছে। টেলিফোনে বেশি কিছু বলা যাবে না। ডিটেকটিভ সার্জেন্ট ট্রটারকে পাঠিয়েছি আপনাদের ওখানে। আসেনি এখনো, যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারে। বরফে আটকা পড়েছি আমরা, পথ বন্ধ। ট্রটার পৌঁছবেই আপনাদের ওখানে। বরফের কথা শুনে সামান্যতম বদলাল না অন্য পাশের কণ্ঠটা। দয়া করে আপনার স্বামীকে বলবেন, ট্রটারের প্রতিটি কথা যেন মনোযোগ দিয়ে শোনেন, মেনে চলেন। কিন্তু সুপারিনটেন্ডেন্ট হকবেন, কি এমন? খুট করে শব্দ হলো পাশে। লাইন কেটে গেছে। যতটা বলার বলেছেন সুপারিনটেন্ডেন্ট। বার দুই ক্রেডল চেপে খটাখট খটাখট করল মলি। কোনো ফল হল না। আস্তে করে রিসিভারটা নামিয়ে রাখল সে। এই সময় খুলে গেল দরজা। ফিরে তাকালো মলি। ওহ গিলেস, ডার্লিং। গিলেসের চুলে তুষারকণা, হাতে মুখে কয়লার কালি, পরিশ্রমে লাল হয়ে গেছে মুখ। কি হয়েছে মলি? ঝুড়ি ভরে কয়লা এনে রেখেছি, মুরগির কুয়ারটা পরিষ্কার করেই বয়লারের দিকে নজর দেব। কি হয়েছে মলি? খুব ভয় পেয়েছ মনে হচ্ছে। গিলেস, পুলিশ। পুলিশ? ভুরু কোচকাল গিলেস। একজন ইন্সপেক্টর, না, সার্জেন্ট পাঠাচ্ছে এখানে। কেন? আমি জানি না। আয়ারল্যান্ড থেকে চোরাই পথে আনানো 2 পাউন্ড মাখনের কথা জেনে যায়নি তো? কি জানি, রেডিওর লাইসেন্স তো করিয়েছিলাম নাকি? হ্যাঁ, ডেস্কেই আছে। গিলেস, মিসেস বিডলক আমার পুরনো টুইডের কোটটার বিনিময়ে 5টা কুপন দিয়েছে। কাজটা ঠিক করেছি তো? বেঠিকও তো মনে হচ্ছে না। 5টা কুপন, বিনিময়ে একটা টুইডের কোট। না, ঠিকই আছে। গিলেস, কি এমন করেছি আমরা যার জন্য পুলিশ আসছে? সেদিন একটা গাড়ির সঙ্গে গুঁতো লাগিয়েছিলাম,
কিন্তু আমার দোষ ছিল না, ওই গাড়িটার ড্রাইভারের দোষ। নিশ্চয়ই কিছু একটা করেছি আমরা। কেঁদেই ফেলবে যেন মলি। আসলে সবাই কিছু না কিছু অপরাধ আমরা করেই চলেছি, গম্ভীর গলায় বলল গিলেস। সে কারণে পুলিশের নাম শুনলেই আমরা ঘাবড়ে যাই, অস্বস্তি বোধ করি। আমার মনে হয় আমাদের এই গেস্ট হাউস নিয়েই কিছু একটা ঘটেছে। গেস্ট হাউস চালাতে গেলে পুলিশের পারমিশন বা এ ধরনের কিছু হয়তো লাগে টাগে। মদ রাখার জন্যে হতেও পারে, কিন্তু আমরা তো কোনো গেস্টকে এখনো খেতেই দিইনি। তাছাড়া আমাদের ব্যবসা আমরা চালাবো, তাতে পুলিশের কি? বেআইনি কিছু না করলেই তো হলো। হয়তো কিছু করছি না, কিন্তু ওই যে বললাম, পারমিশন। আজকাল তো সবকিছুতে অতি কড়াকড়ি। ও ডিয়ার, প্রায় ফুঁপিয়ে উঠল মলি। এই ব্যবসায় নামাই উচিত হয়নি আমাদের। শুরুতেই বরফে আটকা পড়লাম। কোনো অসুবিধায় পড়লেই এখন এখানে এসে ওঠার চেষ্টা করবে লোকে। আমাদের জমানো খাবার খেয়ে শেষ করবে। দুর্গত হিসেবে আসবে, কিছু বলতেও পারবো না। হয়েছে হয়েছে, অত ভাববার কিছু নেই, সান্ত্বনা দিল গিলেস। শুরুতে খারাপ যাচ্ছে, কিন্তু কাটিয়ে উঠতে পারবো আমরা শীঘ্রই। মলির দুঃখাধ্যে হাত রাখল গিলেস। নিজের অজান্তেই ঝুঁকে চুমু খেল স্ত্রীর মাথায়। বদলে গেল কণ্ঠস্বর। মলি, তবে অন্য একটা বিষয়ে ভাবতে হবে আমাদের। নিশ্চয় কিছু একটা ঘটেছে, নইলে এই আবহাওয়ায় একজন পুলিশ সার্জেন্টকে পাঠানো হতো না। আঙুল তুলে জানলার বাইরে তুষারপাতের দিকে নির্দেশ করল। নিশ্চয়ই সাংঘাতিক কিছু। হঠাৎ খুলে গেল দরজা। ঘরে ঢুকলেন মিসেস বয়েল। বললেন, এই যে আপনারা এখানে, মিস্টার ডেভিস। রুমের সেন্ট্রাল হিটিং সিস্টেম যে ঠান্ডা বরফ হয়ে আছে, খবরটা জানা আছে আপনার? দুঃখিত মিসেস বয়েল, আমাদের কয়লা পুড়িয়ে এসেছে। বাধা দিয়ে কর্কশ গলায় মিসেস বয়েল বললেন, সেটা তো আমার জেনে কোনো লাভ নেই। হপ্তায় 7 গিনি করে ভাড়া দিতে হবে আমাকে। 7 গিনি, কাজেই জমে মরতে চাই না আমি কিছুতেই। লাল হয়ে উঠল গিলেসের মুখ। চাপা গলায় বলল, ঠিক আছে, যাচ্ছি আমি, গরমের ব্যবস্থা করছি। বেরিয়ে গেল সে। মলির দিকে ফিরলেন মিসেস বয়েল। মিসেস ডেভিস, অদ্ভুত এক যুবককে জায়গা করে দিয়েছেন এখানে। আজব, যেমন টাই তেমনি ব্যবহার, চুল আঁচড়ানোরও দরকার মনে করে না। উনি একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, মলি বলল। কি বললেন? ক্রিস্টোফার রেন একজন আর্কিটেক্ট। আবারও বাধা দিলেন মিসেস বয়েল। স্যার ক্রিস্টোফার রেনের কথা আমি শুনিনি ভেবেছেন? সেইন্ট পল বিল্ডিংয়ের নির্মাতা স্যার রেনের কথা কে না শুনেছে? আমি সেই বিখ্যাত রেনের কথা বলছি না। আমাদের এই যুবক অতিথিরও নাম ক্রিস্টোফার রেন। তিনিও একজন আর্কিটেক্ট, ব্রিলিয়ান্ট। আমার তো ধারণা ভবিষ্যতে স্যার রেনের মতো এই রেনের নামও ছড়িয়ে পড়বে। খুব বলেছেন, যা হোক, তিক্ত স্বরে বললেন মিসেস বয়েল। ও যে সত্যিই আর্কিটেক্ট বুঝলেন কি করে? খোঁজখবর কিছু নিয়েছেন? কতখানি জানেন ওর ব্যাপারে? আপনার ব্যাপারে যতখানি জানি। আপনিও যেমন হপ্তায় 7 গিনি দেবেন, তিনিও দেবেন, এটুকু জেনেই আমি খুশি। এর বেশি জানার দরকার নেই আমার। মিসেস বয়েলের চোখের দিকে তাকিয়ে বলল, গেস্ট গেস্টই। কাকে পছন্দ করলাম কাকে করলাম না, সেটা নিয়ে মাথা ঘামাতে গেলে ব্যবসায়ী করা হবে না। রাগে লাল হয়ে গেল মিসেস বয়েলের চেহারা। আপনি অনভিজ্ঞ, বয়স কম। অভিজ্ঞ কারো উপদেশ আপনার মেনে চলা উচিত। ওই আজব বিদেশিটার কথাই ধরুন না, কখন এসেছে সে? রাতে। বলুন রাত দুপুরে। অদ্ভুত না? ওটা কি কোনো ভদ্রলোকের আসার সময় হলো? আবহাওয়া খারাপ, তাছাড়া দুর্ঘটনা ঘটলে আসতে তো হবেই। আপনি যাই বলুন, ওই পারাভি না কারাভি লোকটাকে আমার মোটেই পছন্দ হয় না। লোকটা শয়তানের চেলা, তাই না বুড়িমা? এমনভাবে চমকে গেলেন মিসেস বয়েল যেন খোদ শয়তান কথা বলেছে। নিঃশব্দে কখন ঘরে ঢুকেছেন পারাভিসিনী, দুজনের কেউই টের পায়নি। আপনি আমাকে চমকে দিয়েছেন, গোঁ করে বললেন মিসেস বয়েল। জানান দিয়ে আসেননি? পাটিপে টিপে আসতেই আমি পছন্দ করি, পারাভিসিনী বললেন। লোকের অলক্ষ্যেই আমি যাই আসি, খুব আনন্দ পাই তাতে। কখনো কখনো গোপন কথা শুনে ফেলি, ওতেও আনন্দ পাই। মোলায়েম গলায় যোগ করলেন, এবং শুনে ফেলা কথা কখনো ভুলে যাই না। অস্বস্তি বোধ করছেন মিসেস বয়েল। তাই? ও, আমাকে যেতে হচ্ছে। উল্কাটা ফেলে এসেছি সিটিং রুমে। তাড়াহুড়ো করে চলে গেলেন তিনি। পারাভিসিনির দিকে তাকিয়ে আছে মলি, অবাক দৃষ্টি। অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে এগিয়ে এলেন পারাভিসিনী। মলি বাধা দেওয়ার আগেই ওর একটা হাত তুলে নিলেন নিজের হাতে। হাতের উল্টো পিঠে চুমু খেলেন। আমার সুন্দরী হোস্টেসকে অপ্রতিভ দেখাচ্ছে। কি ব্যাপার ডিয়ার লেডি? এক পা পিছিয়ে এলো মলি। পারাভিসিনীকে পছন্দ করবে কিনা বুঝতে পারছে না। লোকটাকে অতিরিক্ত কামুক মনে হচ্ছে।
গ্রিক পুরাণের লম্পট বনদেবতা স্যাটারের মতো লাগছে, হাসিটা ওই রকম। সবকিছুই কেমন গোলমেলে মনে হচ্ছে আজ সকালে। কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল মলি। এর মূলে নিশ্চয়ই তুষারপাত। হ্যাঁ। ফিরে জানলার বাইরে তাকালেন পারাভিসিনি। এরকম প্রবল তুষারপাত সবকিছুকেই গোলমেলে করে ফেলে, তাই না? নাকি সহজ করে তোলে? কি বলছেন বুঝতে পারছি না। না, কিছু না। কি যেন ভাবছিলেন পারাভিসিনি। অনেক কিছুই বুঝতে পারবেন না আপনি, অনেক কিছুই জানেন না। এই যেমন কিভাবে গেস্ট হাউস চালাতে হয় জানা নেই আপনার। থুতনি উঁচু করল মলি। জানা নেই, তবে জেনে নিতে দেরি হবে না। ভালো। তাই আত্মবিশ্বাসের কারণ? কারণ আমি ভালো রাঁধতে পারি। সত্যিই আপনি ভালো রাঁধেন, কোনো সন্দেহ নেই। চুপ করে রইল মলি। পারাভিসিনি বললেন, আপনাকে সাবধান না করে পারছি না মিসেস ডেভিস। আরেকটু সাবধান হবেন। আপনার মানে আপনি এবং আপনার স্বামী মানুষকে বড় বেশি বিশ্বাস করেন। গেস্টদের ব্যাপারে কতটা জানেন আপনারা? জানার দরকার আছে কি? অস্বস্তি বোধ করছে মলি। আমার ধারণা ওরা ওরা শুধু থাকতে আসে এখানে। জায়গা দেওয়ার আগে প্রতিটি গেস্ট সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেবেন। মলির কাঁধে আলতো চাপড় দিলেন পারাভিসিনি। এই যে আমার কথাই ধরুন, রাত দুপুরে এসে উদয় হলাম, বললাম আমার গাড়ি খাদে উল্টে পড়েছে। সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, আমি কে, কেন এসেছি, কিছুই না জেনে আমাকে জায়গা দিয়ে দিলেন। অন্য গেস্টদের ব্যাপারেও একই কথা খাটে। কোনো খোঁজখবর নেননি আপনারা? মিসেস বয়েলের বলতে গিয়ে থেমে গেল মলি। হাতে উল্কাটা নিয়ে ঘরে ঢুকেছেন তিনি। ড্রয়িং রুমে ভীষণ ঠান্ডা, মিসেস বয়েল বললেন। মার্চ করে এগিয়ে ফায়ারপ্লেসের সামনে বসলেন। আমি এখানেই বসব। এগিয়ে গেলেন পারাভিসিনি। আগুনটা উস্কে দেব? ভদ্রলোকের লাফিয়ে হাঁটার অদ্ভুত ভঙ্গি আগের রাতেই লক্ষ্য করেছে মলি। তার সন্দেহ হল, নিজেকে গোপন রাখতে বোধহয় পছন্দ করেন পারাভিসিনি, নাকি নিজের চেহারাটাই গোপন রাখতে চান তিনি, কিংবা হয়তো বয়স গোপন রাখতে চায় লোকটা এবং ব্যর্থ হয়। আসলের চেয়ে বেশি মনে হয় তার বয়স। নিজের বয়স লুকাতে তরুণদের মতো হাঁটার চেষ্টা করে এবং তাতেও ব্যর্থ হয়। হাস্যকর হয়ে ওঠে লোকের চোখে। মেজর মেটকাপ ঢুকতে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো মলি। মিসেস ডেভিস, আমার মনে হয়, নিচু স্বরে মেজর বললেন, নিচের ক্লোকরুমের পাইপের ভেতরের পানি জমে গেছে ঠান্ডায়। সর্বনাশ! কোকিয়ে উঠল মলি। খারাপ খবর আর কত শুনব? প্রথমে পুলিশ, তারপরে পাইপ। আগুন খোঁচানোর চোখার শিকটা পারভিসিনির হাত থেকে খসে পড়ে গেল। ঠনঠন শব্দে বোনা বন্ধ করে ফেলেছেন মিসেস বয়েল। স্থির হয়ে গেছেন মেজর মেটকাফ। চোখে কেমন অদ্ভুত দৃষ্টি। দুজন পুরুষের এই হঠাৎ পরিবর্তনে অবাক হল মলি। বিশেষ করে মেজরের পরিবর্তনে। মোলায়েম ভাবটা চলে গেছে চেহারা থেকে, কঠিন হয়ে উঠেছে। চাপা ভারী গলায় মেজর বললেন, পুলিশ? ঝড়ের গতিতে ভাবনা চলেছে মেজরের মগজে। মলি বুঝতে পারছে। কেন? ভয়, সতর্কতা, নাকি উত্তেজনা? এই লোকটা মনে মনে নিজেকে সাবধান করল মলি। বিপজ্জনক হতে পারে। আবার কথা বললেন মেজর, এবার কণ্ঠে কৌতূহল। পুলিশের ব্যাপারে কি যেন বলছিলেন? একটু আগে ফোন করেছিল পুলিশ স্টেশন থেকে, মলি বলল। এখানে একজন সার্জেন্টকে পাঠানো হচ্ছে। জানলার বাইরে তাকালো সে। কিন্তু আসতে পারবে বলে মনে হচ্ছে না। একটু যেন আশার ছোঁয়া তার গলায়। পুলিশ পাঠাচ্ছে কেন? এক পা এগুলেন মেজর। মলি জবাব দেবার আগেই দরজা খুলে গেল। ঘরে ঢুকল গিলেস। কয়লার কয়লা নেই, পাথর হয়ে গেছে। সবাইকে চুপ করে থাকতে দেখে ভুরু কোঁচকাল। কি হয়েছে? মেজর জানালেন, শুনলাম পুলিশ আসছে। আসবে না, গিলেস বলল। মানে আসতে পারবে না। রাস্তা যা খারাপ হয়ে আছে, 5 ফুট উঁচু হয়ে বরফ জমেছে, এর মধ্যে গাড়ি চালানো অসম্ভব। ঠিক ওই মুহূর্তে জানলার শাঁসিতে 3 বার টোকার শব্দ হল। চমকে উঠল ঘরের প্রতিটি লোক। দু একটা মুহূর্ত কেউ অনুমান করতে পারল না শব্দটা কোন দিক থেকে এসেছে। তারপর হঠাৎ জানলার দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল মলি। ফ্রেঞ্চ উইন্ডো ঘেঁষে দাঁড়িয়ে আছে লোকটা। ছুটে গেল গিলেস। হ্যাঁচকা টানে ছিটকানি নামিয়ে জানলা খুলে দিল। থ্যাংক ইউ স্যার, খুশি খুশি কণ্ঠে বলল সুদর্শন চেহারার বলিষ্ঠ লোকটা। জানলা দিয়ে ঘরে ঢুকে বলল, আমি সার্জেন্ট ট্রটার। মিসেস বয়েল তাকিয়ে আছেন আগন্তুকের দিকে। তার চোখের দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে লোকটাকে পছন্দ করতে পারছেন না। আপনি সার্জেন্ট? এত কম বয়সে থেকেও সার্জেন্ট হয় না? মিসেস বয়েলের দিকে তাকালো যুবক, চোখে বিরক্তির ছাপ।
তাতে আপনার কোনো অসুবিধা আছে ম্যাডাম? আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমার যা বয়স তার চেয়ে অনেকটাই কম দেখায়। ঘরের সবকটা লোকের ওপর ঘুরে এলো সার্জেন্টের চোখ। গিলেসের ওপর স্থির হল। আপনি নিশ্চয়ই মিটার ডেভিস? নিজের কাঁধে রাখা স্কিজোড়া দেখিয়ে বলল, এগুলো কোথায় রাখব? আসুন আমার সঙ্গে। গিলেসের পিছু পিছু বেরিয়ে গেল সার্জেন্ট। হলরুমের দরজা বন্ধ করা হলো। তিক্ততা ঝরল মিসেস বয়েলের কণ্ঠে। এই জন্যই কি এত কষ্টের পয়সা ঢালছি আমরা পুলিশ বাহিনীর পিছনে? শীতকালে স্কিনে খেলে বেড়ানোর জন্যে? মলির কাছাকাছি সরে এলেন পারাভিসিনি। চাপা হিসহিসে কণ্ঠে বললেন, মিসেস ডেভিস, পুলিশকে খবর দিয়েছেন কেন? অবাক হয়ে লোকটার দিকে তাকালো মলি। একটু আগের পারাভিসিনির সঙ্গে যেন এর কোনো মিলই নেই। অস্বস্তি বোধ করছে। কেমন অসহায় কণ্ঠে বলল, আমি খবর দিইনি, সত্যি বলছি। এই সময় আবার খুলে গেল দরজা ঝটকা দিয়ে। ঘরে ঢুকল উত্তেজিত রেন। তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বলল, কে এই লোক? কোত্থেকে এসেছে? বোমা ফাটানোর সুযোগ পেলেন মিসেস বয়েল। বললেন, পুলিশের লোক স্কি করে চলে এসেছে। কাজ পেলে স্কি করে বেড়াচ্ছে ওই পুলিশ সার্জেন্ট। সরকারি পয়সার অপচয় করছে। এই কথাটা ঘরের নিচু স্তরের লোকগুলোকে যেন চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলেন মিসেস বয়েল। মেজর কি যেন ভাবছেন। হঠাৎ মলির দিকে ফিরে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, মিসেস ডেভিস, টেলিফোনটা ব্যবহার করতে পারি? নিশ্চয়ই, যান। টেলিফোনের কাছে গেলেন মেজর। তীক্ষ্ণ কণ্ঠে আবার চেঁচিয়ে উঠল রেন, লোকটা অতিরিক্ত সুদর্শন, তাই না? সবসময় দেখেছি পুলিশ বাহিনীর লোকেরা খুব সুন্দর হয়। হ্যালো, হ্যালো, চেঁচিয়ে বলে জোরে জোরে ক্র্যাডল চাপতে লাগলেন মেজর। মলির দিকে ফিরে বললেন, মিসেস ডেভিস, টেলিফোন খারাপ হয়ে গেছে, একেবারে ডেড। একটু আগেও তো ভালো ছিল। আমি। রেনের অট্টহাসিতে বাধা পড়ল মলির কথা। হা হা করে হাসছে, পাগল হয়ে গেছে যেন। হাসির ফাঁকে ফাঁকে বলল, কি মজা! সভ্য জগৎ থেকে আলাদা হয়ে গেছি আমরা, একেবারে বিচ্ছিন্ন। আহ, কি আনন্দ! এতে এত আনন্দের কি দেখলেন? কঠোর কণ্ঠে বললেন মেজর। হ্যাঁ, খুশি হওয়ার কিছু নেই, যোগ করলেন মিসেস বয়েল। হেসেই চলেছে রেন। আমার কাছে কিন্তু খুব মজা লাগছে। হঠাৎ হাসি থামিয়ে দিল সে, ঠোঁটে আঙুল রাখল। শশ, ব্যাটা আসছে। গিলেসের সঙ্গে এসে ঢুকল আবার সার্জেন্ট ট্রটার। স্কি রেখে এসেছে, ওভারকোটও খুলে রেখে এসেছে। গায়ে আর তুষার নেই এখন। হাতে বড়সড় একটা নোটবুক আর একটা পেন্সিল। তাড়া নেই তার। সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে প্রস্তুত। মলি, গিলেস বলল, সার্জেন্ট ট্রটার আমাদের দুজনের সঙ্গে আগে কথা বলতে চান। গিলেস ও সার্জেন্টের পিছু পিছু বেরিয়ে এলো মলি। চলো, স্টাডিতে গিয়ে কথা বলি, গিলেস বলল মলিকে। হলের পিছন দিকের ছোট ঘরটায় ঢুকল তিনজন। ট্রটার আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। আমরা কি করেছি সার্জেন্ট? মলি জিজ্ঞেস করল। কি করেছেন? মলির দিকে তাকালো সার্জেন্ট। হাসি ছড়িয়ে পড়ল সারা মুখে। নাম, যা ভাবছেন তা নয় ম্যাডাম। সুপারিনটেন্ডেন্ট নিশ্চয়ই ভুল বুঝিয়েছেন আপনাদের। তার হয়ে মাপ চাইছি। আসলে মিসেস ডেভিস, ব্যাপারটা অন্যরকম। বরং বলা ভালো, পুলিশ প্রোটেকশন দরকার আপনাদের। কিছুই বুঝতে না পেরে হা করে ট্রটারের দিকে তাকিয়ে রইল মলি আর গিলেস। মিসেস লিওন, সার্জেন্ট বলল, বুঝলেন, মিসেস লিওনের খুনের সঙ্গে ব্যাপারটা সম্পর্ক আছে। দুদিন আগে লন্ডনে খুন হয়েছে যে মহিলা, নিশ্চয় খবরটা শুনেছেন। হ্যাঁ, রেডিওতে, মলি বলল। প্রথমেই জানতে চাই, মিসেস লিওনের সঙ্গে আপনাদের পরিচয় ছিল কিনা? খুন হবার আগে কোনোদিন নামই শুনিনি, বিড়বিড় করল মলি। আমারও তাই ধারণা। একটা কথা নিশ্চয়ই জানেন না, মহিলার আসল নাম মিসেস লিওন নয়। তাছাড়া পুলিশ রেকর্ডও ছিল তার, ফাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে। কাজেই ওকে শনাক্ত করতে বিশেষ বেগ পেতে হয়নি আমাদের। ওর আসল নাম গ্রেগ, মেরিন গ্রেগ। পদবিটা অবশ্যই স্বামীর। তার নাম ছিল জন গ্রেগ, আগেই মারা গেছে। মজার ব্যাপারটা কি জানেন? এখান থেকে কিছু দূরে একটা ফার্ম, লংরেজ ফার্মে চাষি ছিল লোকটা। লংরেজ ফার্ম কেসের কথা শুনে থাকবেন হয়তো। ঘরে পিনপতন নীরবতা। ছাদ থেকে তুষারপাতের স্তূপ ঝরে পড়ার মৃদু শব্দ ভেসে আসছে মাঝে মধ্যে। এমনিতেই বিষণ্ণ পরিবেশ আরও বিষণ্ণ আর ভুতুরে করে তুলছে। ট্রটার বলল, 1940 সালের কথা। 3টে অসহায় এতিম বাস্তুহারা ছেলে মেয়েকে পুনর্বাসনের জন্য নিয়ে এলো একদল স্বেচ্ছাসেবী স্কাউট। তুলে দিল লংরিজ ফার্মের গ্রেগ পরিবারের হাতে। দিন কয়েক পরেই মারা গেল একটা বাচ্চা। দোষ পুরোপুরি গ্রেগ পরিবারের। বাচ্চার 3টের মোটেই যত্ন নেয়নি ওরা।
ঠিকমতো খেতে দেয়নি। যে বাচ্চাটা মারা গেছে সে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করায়নি, পুরোপুরি অবহেলা করেছে। ওদের বিরুদ্ধে কেস করে দিল স্কাউটরা। জেলে যেতে হলো মিস্টার ও মিসেস গ্রেগকে। জেল থেকে পালালো একদিন জন গ্রেগ। একটা গাড়ি চুরি করল, পিছু ধাওয়া করল পুলিশ। পালিয়ে বাঁচতে পারল না গ্রেগ, পুলিশের হাতেও পড়ল না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। জেলে বসে স্বামীর মৃত্যুর সংবাদ শুনল মিসেস গ্রেগ। জেল কেটে বেরিয়েছিল মাত্র 2 মাস আগে, এবং 2 দিন আগে খুন হল। ট্রটারের দিকে তাকালো গিলেস। খুনটা কে করেছে? প্রশ্নের জবাব না দিয়ে ট্রটার জিজ্ঞেস করল, লংরিচ ফার্মের কেসের কথা শুনেছেন না আপনি? মাথা নাড়ল গিলেস। না, 1940 সালে আমি জাহাজে ছিলাম, ভূমধ্যসাগরে, মিডশিপম্যানের চাকরিতে। আমি শুনেছি, মলি বলল, কিন্তু এর সঙ্গে তো আমাদের কোনো হাত নেই। আমাদের কাছে এসেছেন কেন? আমরা কি করেছি? আপনারা কিছু করেননি, কিন্তু ভয়ানক বিপদে আছেন আপনারা, মিসেস ডেভিস। বিপদ? চেঁচাতে গিয়েও সময়মতো কণ্ঠস্বর নামিয়ে নিল গিলেস। রাস্তায় একটা নোটবুক পাওয়া গেছে, মিসেস লিওন যে বাড়িতে খুন হয়েছে তার কাছাকাছি। এই একটা ঠিকানা লেখা আছে, আর একটা বাড়ির নাম। ঠিকানাটা 74 নম্বর কালভার স্ট্রিট। ও বাড়িতেই খুন হয়েছে মহিলা? মলি জানতে চাইল। হ্যাঁ। এখন বাড়িটার নাম শুনুন, মংসওয়েল ম্যানর। কি বললেন? আঁতকে উঠল মলি। হ্যাঁ, সেই জন্যই ইন্সপেক্টর হকব্যান জানার প্রয়োজন মনে করেছেন আপনারা দুজন আপনাদের মংসওয়েল ম্যানর এবং লংরিচ ফার্মের মধ্যে কোনো ব্যাপারে কোনো যোগাযোগ আছে কিনা। নেই, জবাব দিলেন গিলেস। আমার মনে হয় নোটবুকে এ বাড়ির নাম থাকাটা নিছকে একটা কাকতালীয় ব্যাপার। শান্ত কণ্ঠে ট্রটার বলল, ইন্সপেক্টর হকব্যানের ধারণা কিন্তু অন্যরকম। পারলে তিনি নিজেই আসতেন। আবহাওয়া খারাপ, গাড়ি চলবে না, তাই আমাকে পাঠিয়েছেন, কারণ আমি স্কিং এক্সপার্ট। এবারের প্রতিটি লোক সম্পর্কে খুঁটিয়ে জানার নির্দেশ রয়েছে আমার ওপর। জেনে নিয়ে ফোনে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টরের কাছে, আর বাড়ির লোকের নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্বও আমার ওপর। নিরাপত্তা? তীক্ষ্ণ হল গিলেসের কণ্ঠ। আসলে কি বলতে চাইছেন আপনি বলুন তো? এখানেও খুন খারাপির সম্ভাবনা আছে নাকি? ইন্সপেক্টর হকবেনের তাই ধারণা। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে ট্রটার বলল, আপনাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু না বললেও চলছিল না। কিন্তু কেন, কি কারণে? বাধা দিয়ে ট্রটার বলল, সেই কারণটা বের করতে এসেছি আমি। পুরো ব্যাপারটাই পাগলামি মনে হচ্ছে আমার কাছে। গিলেস বলল, পাগলামি এবং সাংঘাতিক বিপজ্জনক। মলি বলল, আরও কিছু জানেন আপনি সার্জেন্ট, কিন্তু আমাদের বলছেন না। ঠিক আছে, বলছি। নোটবুকে এক জায়গায় লেখা আছে 3 ব্লাইন্ড মাইস। মৃত মিসেস লিওনের বুকে এক টুকরো কাগজ আটকানো ছিল, তাতে লেখা একটা শেষ হলো। এর নিচে 3টি ইঁদুরছানার ছবি। ছবির নিচে 3 ব্লাইন্ড মাইস গানের প্রথম চরণের স্বরলিপি লেখা। নিজের অজান্তেই মৃদুস্বরে গেয়ে উঠল মলি, 3 ব্লাইন্ড মাইস, সি হাউ দে রান, দে অল রান আফটার দ্য ফার্মার্স ওয়াইফ, শি। হঠাৎ থেমে গেল মলি, প্রায় ফিসফিস করে বলল, কি ভীষণ, মাগো, কি সাংঘাতিক। সার্জেন্ট, 3টে ছেলেমেয়ে ছিল বললেন না? হ্যাঁ, মিসেস ডেভিস। 15 বছরের একটা ছেলে, 12 বছরের একটা ছেলে, আর 14 বছরের একটা মেয়ে। মূল্য তো একটা, অন্য দুটোর কি হলো? মেয়েটাকে আমার ধারণা কেউ জায়গা দিয়েছে, ওর কোনো খোঁজ পায়নি। বড় ছেলেটার বয়স এখন 23 বছর হবে। শুনেছি সবসময় ছেলেটার ভাব নমুনা একটু অন্যরকম ছিল। 18 বছর বয়সে আর্মিতে যোগ দিল, টিকতে পারল না, পালালো একদিন। তারপর থেকে সে নিখোঁজ। আর্মির সাইকিয়াট্রিস্ট রায় দিয়েছে ছেলেটার মাথায় গোলমাল আছে। আপনার কি ধারণা ওই খুন করেছে মিসেস লিওনকে? গিলেসের প্রশ্ন। একটা পাগল খুনি এখানে এসে হাজির হবে? আমাদের ধারণা এখানকার কারো সঙ্গে লংরিচ ফার্মের ঘটনার কোনো সম্পর্ক আছে। সম্পর্কটা কি সেটা জানতে পারলে কাজ অনেকখানি সহজ হয়ে যাবে। তাহলে আপনি বলছেন এই কেসের সঙ্গে মিসেস লিওনের খুনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? মিসেস ডেভিস, আপনারও নিশ্চয়ই নেই? হ্যাঁ, না না। এ বাড়িতে আর কে কে আছে বলবেন? গিলেস বলল। ট্রটার নোটবুকে টুকে নিল, মিসেস বয়েল, মেজর মেটকাফ, মিস্টার ক্রিস্টোফার রেন, মিস্টার পারাভিসেনি। কাজের লোক? নেই। কাজের লোকের কথায় কাজের কথা মনে পড়ে গেল মলির। আরে ভুলে গেছি, আলু সিদ্ধ করতে হবে। তাড়াহুড়ো করে চলে গেল সে। গিলেসের দিকে তাকালো ট্রটার। যাদের নাম বললেন তাদের সম্পর্কে কি কি জানেন? আমি, আমরা। কণ্ঠস্বর স্বাভাবিক করে নিয়ে বলল,
আসলে ওদের সম্পর্কে কিছুই জানি না আমরা। বুনমাউথের একটা হোটেল থেকে চিঠি দিয়েছিলেন মিসেস বয়েল, লেমিংটন থেকে মেজর মেটকাফ। মিস্টার রেন লিখেছিল দক্ষিণ কেনসিংটনের একটা হোটেল থেকে। আর মিস্টার পারাভিসিনি এসে হাজির হলেন মাটি, না না, বরফপুরেই বলা ভালো। বরফে পিছলে নাকি খাদে উল্টে পড়েছে তার গাড়ি। তবে আমার মনে হয় ওদের সবারই আইডেন্টিটি কার্ড, রেশন বুক আছে। সবই দেখব। আবহাওয়া ভয়ানক খারাপ, গিলেস বলল। একদিক থেকে ভালোই হলো, এই সাংঘাতিক তুষারপাতের মধ্যে খুনিটা আসতে পারবে না, তাই না? তুষারপাত ওকে ঠেকাতে পারবে বলে মনে হয় না। মানে? এক মুহূর্ত দ্বিধা করে ট্রটার জবাব দিল, একটা কথা ভাবছেন না কেন? সে হয়তো ইতিমধ্যে এখানে এসে বসে আছে। স্থির দৃষ্টিতে ট্রটারের দিকে তাকিয়ে থেকে গিলেস বলল, কি বলছেন? মিসেস গ্রেগ দুদিন আগে খুন হয়েছে। আপনার অতিথিরা সবাই তার পর এসেছে। কিন্তু চিঠি আরও আগেই লিখেছে সবাই, শুধু পারাভিসিনি বাদে। উনি চিঠিই লিখেননি। জোরে নিঃশ্বাস ফেলল ট্রটার। এবং আরও আগে করা হয়েছে একাধিক খুনের পরিকল্পনা। তার কণ্ঠস্বরে সামান্য ক্লান্তির ছোঁয়া। একাধিক? কি করে জানলেন? জানি, আর হবে জেনেই এসেছি। ঠেকাতে চেষ্টা যে হবেই তা আমি নিশ্চিত। যদি তাই হয়, উত্তেজিত হল গিলেস, তাহলে একটা লোককেই সন্দেহ হয় আমার, যার সঙ্গে খুনির বয়সের মিল আছে, আর সে হল ক্রিস্টোফার রেন। উঠে পড়ল সার্জেন্ট। রান্নাঘরে মলির সঙ্গে দেখা করল। মিসেস ডেভিস, আমার সঙ্গে একবার লাইব্রেরিতে আসতে পারবেন? গেস্টদের সবার সঙ্গে কথা বলতে চাই। আপনার স্বামী তাদের ডাকতে গেছেন। যাচ্ছি, একটু দাঁড়ান। আলোগুলো হয়ে যাক। এক এক সময় বিরক্তি ধরে যায়। মনে হয় স্যার ওয়াল্টার রেলি এই হতছাড়া তরকারিটা আবিষ্কার না করলেই ভালো করতেন। মলির কথায় সমর্থন জানাল না ট্রটার, চুপ করে রইল। আচ্ছা, মলি বলল, আমি কিন্তু একেবারে বিশ্বাস করতে পারছি না, কেমন আশ্চর্য। অবিশ্বাসের কিছুই নেই এতে, মিসেস ডেভিস। নির্জলা সত্য নিয়ে কাজ করছি আমরা। লোকটার চেহারার বর্ণনা দিতে পারবেন? কৌতূহলী গলায় জানতে চাইল মলি। মাঝারি উচ্চতা, মোটাও না শুকনো না, গায়ে কালো ওভারকোট ছিল, মাথায় ধূসর হ্যাট, ফিসফিস করে কথা বলে, মাফলার দিয়ে মুখ ঢেকে রেখেছিল, আর ১০ জন সাধারণ লোকের মতোই স্বাভাবিক। একটু থামল ট্রটার, যোগ করল, ৩টে কালো ওভারকোট ও ৩টে ধূসর কোট এ বাড়ির হলে ঝুলতে দেখেছি আমি, মিসেস ডেভিস। আমার মনে হয় না তাদের কেউই লন্ডন থেকে এসেছে। তাই নাকি? মলি কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে গেল ট্রটার। প্রায় ছো মেরে ড্রেসারের ওপর থেকে একটা খবরের কাগজ তুলে নিল। ১৯শে ফেব্রুয়ারির কাগজ, দুদিন আগের, ইভনিং স্ট্যান্ডার্ড। কেউ এনে রেখেছে এখানে। আশ্চর্য তো। কাগজটার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে মলি। কি যেন মনে পড়ি পড়ি করেও পড়ছে না। কোত্থেকে এলো এটা? শুধু চেহারা দেখেই কারো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না, মিসেস ডেভিস। এ বাড়িতে জায়গা দিয়েছেন বটে, কিন্তু অতিথিদের কারো সম্পর্কে কিছু জানেন না। যোগ করল ট্রটার, ধরেই নিচ্ছি গেস্ট হাউস ব্যবসায় আপনারা নতুন। হ্যাঁ, স্বীকার করল মলি। সবাই ধরে ফেলছে ব্যাপারটা। নিজেকে বড় বেশি আনাড়ি, অনভিজ্ঞ ছেলে মানুষ মনে হল। আপনাদের বিয়ে নিশ্চয়ই বেশি দিন হয়নি, কি বলেন? মাত্র ১ বছর। সামান্য লাল হল মলির গাল। হঠাৎ করেই হয়ে গেল বিয়েটা। প্রথম দর্শনেই প্রেম? জানতে চাইল ট্রটার। ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু এমন ভঙ্গিতে প্রশ্নটা করল সার্জেন্ট, জবাব না দিয়ে পারল না মলি। হ্যাঁ, একে অন্যকে চিনতে মাত্র ১৪ দিন সময় পেয়েছিলাম আমরা। প্রেম পরিচয়ের সেই সাংঘাতিক উত্তেজনাময় দিনগুলোতে ফিরে গেল মলির মন। দ্রুত পরস্পরকে চিনে নেবার চেষ্টা করেছিল ওরা। দুজনের কারো মনেই কোনো সন্দেহ জাগেনি। অদ্ভুত এক আকর্ষণে দ্রুত কাছাকাছি হয়ে গিয়েছিল। আবিষ্কার করেছিল এক রোমাঞ্চকর পৃথিবী। নিজের অজান্তেই হাসি ফুটল মলির ঠোঁটে। ট্রটারের চোখে চোখ পড়তেই কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো মলি। অবাক চোখে তাকে দেখছে সার্জেন্ট। আপনার স্বামীর বাড়ি নিশ্চয়ই এদিকে কোথাও নয়, না? জানতে চাইল ট্রটার। ঠিকই ধরেছেন, মলি বলল। ওর বাড়ি লিঙ্কনশায়ারে। গিলেসের ছোটবেলা সম্পর্কে খুব একটা জানে না মলি। কোথায় কিভাবে বড় হয়েছে প্রায় কিছুই জানে না। এসব প্রশ্ন তুলতেই গিলেস এড়িয়ে যায়। মলি শুধু জানে, অল্প বয়সেই গিলেস বাবা মাকে হারিয়েছে। ছোটবেলায় খুব কষ্ট করতে হয়েছে। আপনাদের দুজনের বয়স খুব কম, বিশেষ করে এমন একটা ব্যবসা চালানোর জন্য তো বটেই। কম কিনা জানি না, আমার ২২ বছর। দরজা খুলতে দেখে থেমে গেল মলি। ঘরে ঢুকছে গিলেস। সব ঠিক করে এলাম, গিলেস বলল।
মোটামুটি একটা ধারণাও দিয়েছি সবাইকে। চলবে তো সার্জেন্ট? আমার সময় বাঁচিয়ে দিলেন। ট্রটার বলল, মিসেস ডেভিস, আপনার হলো? হ্যাঁ। আলুর পাত্রটা নামালো মলি। সার্জেন্ট ট্রটার লাইব্রেরিতে ঢুকতে একসঙ্গে কথা বলে উঠল 4টে কণ্ঠ। সবচেয়ে কর্কশ আর তীক্ষ্ণ কণ্ঠ ক্রিস্টোফার রেনের। জোর গলায় জানালো, খুব রোমাঞ্চ অনুভব করছে সে। বলল, রাতে ভালো ঘুম হবে। দয়া করে যদি সার্জেন্ট এখন সব কথা খুলে বলেন। ভারী মোটা গলা মিসেস বয়েলের। এইসবের কোনো মানে হয় না। লোকের বাড়িতে স্বচ্ছন্দে খুনি ঘুরে বেড়ায়, আর পুলিশ কিছুই করতে পারে না। এরকম পুলিশ ফোর্স দিয়ে কি উপকার হবে দেশের? কথা বলার চেয়ে নিজের হাতের দিকেই যেন খেয়াল বেশি মিস্টার পারাভিসিনির। কিছু বলছেন, কিন্তু মিসেস বয়েলের জোরালো কণ্ঠের কারণে চাপা পড়ে গেল সেটা। কিছু শোনাও গেল না, বোঝাও গেল না। বয়েলের কথা শেষ হতেই কাটা কাটা কয়েকটা শব্দ উচ্চারণ করলেন মেজর মেটকাফ। ঘটনাটা কি জানতে চাইলেন। হাত তুলে সবাইকে চুপ করতে ইশারা করল ট্রটার। চুপ হয়ে গেল সবাই। ঘরে পিনপতন নীরবতা। থ্যাংক ইউ, ট্রটার বলল। দীর্ঘ একটা মুহূর্ত বিরতি দেওয়ার পর নাটকীয়ভাবে শুরু করল। এখানে আমার আসার কারণ মিস্টার ডেভিস জানিয়েছেন আপনাদের। একটা কথা, শুধু একটা কথাই জানতে চাই আমি, এবং খুব তাড়াতাড়ি। লংডিচ ফার্ম কেসের সঙ্গে আপনাদের কার কি সম্পর্ক আছে? অখণ্ড নীরবতা। 4 জোড়া নিষ্পলক চোখ তাকিয়ে আছে ট্রটারের দিকে। ভেজা ন্যাকড়া দিয়ে ব্ল্যাকবোর্ডের লেখা মোছার মতো নিমেষে মুছে ফেলা হয়েছে যেন কয়েক মুহূর্ত আগের উত্তেজনা, রাগ, চেঁচামেচি, হাত পা ছোড়াছড়ি, জিজ্ঞাসা, সব। আবার কথা বলল ট্রটার। জোর দিল প্রতিটি শব্দের উপর। আমাকে বোঝার চেষ্টা করুন, প্লিজ। বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। আপনাদের মধ্যেও একজনের মাথায় বিপদের খাড়া ঝুলছে। কার মাথায় সেটা জানতেই হবে আমাকে। এবার কেউ কোনো কথা বলল না, নড়ল না। ঠিক আছে। রাগ প্রকাশ পেল ট্রটারের গলায়। এক এক করে জিজ্ঞেস করি, মিস্টার পারাভিসিনি? পাতলা হাসি দেখা গেল পারাভিসিনির ঠোঁটে। বিদেশি কায়দায় এক হাত তুলে প্রতিবাদের ভঙ্গি করলেন। এ অঞ্চলে আমি নতুন ইন্সপেক্টর। বহু বছর আগে এখানকার কোথায় কি একটা ঘটনা ঘটেছে সেটা আমার জানার কথা নয়। আমি জানি না। আমি ইন্সপেক্টর নই, সার্জেন্ট। ট্রটার বলল, মিসেস বয়েল? আমি বুঝতেই পারছি না। এই ঘটনার সঙ্গে আমার কেন, কি সম্পর্ক থাকতে পারে? মিস্টার রেন? তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ক্রিস্টোফার। ঘটনাটা যখন ঘটে ওই সময় তো ধরতে গেলে শিশুই ছিলাম আমি। ঘটনাটার কথা কখনো শুনেছি কিনা তাও মনে করতে পারছি না। মেজর মেটকাফ? খবরের কাগজে পড়েছি। সেই সময় এডিনবার্গে ছাউনি ফেলেছিলাম আমরা। এছাড়া আর কারো কিছু বলার নেই। ট্রটারের প্রশ্ন। আবার নীরবতা। হতাশ কণ্ঠে সার্জেন্ট বলল, কিছু তো বলবেন না। অতএব কেউ যদি খুন হন এখানে, নিজেই দায়ী হবেন। ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালো ট্রটার। গটগট করে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। মাই ডিয়ার্স, ক্রিস্টোফার বলল, কি একখানা নাটক করে গেল। তবে যাই বলেন, লোকটা অতিরিক্ত সুদর্শন, তাই না? পুলিশ অফিসারদের আমি পছন্দ করি। ভীষণ স্মার্ট। একটু থেমে বলল, উত্তেজনা আমার ভালো লাগে। 3 লাইন বাইস গানের সুরে শীষ দিয়ে উঠল সে। থামুন। আর ধৈর্য রাখতে না পেরে চেঁচিয়ে উঠল মলি। পাই করে মলের দিকে ঘুরল ক্রিস্টোফার। হাসল, রসিকতা করল। কিন্তু ম্যাডাম, এখন গান না গাইলে কি চলে? এটা আমার সিগনেচার টিউন। খুন খারাপি হয়ে যাবে। কি ভীষণ উত্তেজনা। যা ভালো লাগছে না। চত্ব সব, ভারী গলায় বললেন মিসেস বয়েল। ট্রটারের একটা কথাও বিশ্বাস করি না আমি। শয়তানের হাসি নেচে উঠল ক্রিস্টোফারের চোখে। তাই নাকি? বেশ, অপেক্ষা করতে থাকুন। হঠাৎ দেখবেন পা টিপে টিপে আপনার পেছনে হাজির হয়ে গেছি আমি। গলা টিপে ধরতে যাচ্ছি। নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল মলি। রেগে গেল গিলেস। আমার স্ত্রীকে ভয় পাইয়ে দিচ্ছেন রেন। এসব বিশ্রী রসিকতা উচিত হচ্ছে না। ভুল বললেন মিস্টার ডেভিস। ক্রিস্টোফার বলল, রসিকতা তো আগেই শুরু হয়ে গেছে। শেষ না হলে কি ভালো লাগবে? চুপ করে রইল গিলেস। ঘরের সবার উপর নজর বোলাল ক্রিস্টোফার। হেসে উঠল। আয়নার নিজেদের চেহারা যদি এখন দেখতেন। হাসতে হাসতে ঘুরে দাঁড়াল সে। বেরিয়ে গেল ঘর থেকে। সবার আগে সামলে নিলেন মিসেস বয়েল। লোকটা পাগল, মানসিক রোগী, নাকি পাগলামির ভান করছে? এয়ার রেইডের সময় নাকি বোমা পড়েছিল তার ট্রেঞ্চের কিনারে। ট্রেঞ্চের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। 48 ঘন্টার জন্য জ্যান্ত কবর হয়ে গিয়েছিল। পরে খুঁড়ে বের করা হয়েছে ওকে। আমাকে বলেছে ও। মেজর মেটকাপ বললেন।
এটা নিয়েও হেসেছে। ওই উত্তেজনা নাকি খুব ভালো লেগেছিল ওর, খুব নাকি মজা পেয়েছিল। এরকম অবস্থায় পাগলই শুধু মজা পেতে পারে, মিসেস বয়েল বললেন। তবে যুদ্ধের সময় ব্যাপারটা আলাদা ছিল। এতই উত্তেজনা ছিল তখন, অনেক কিছুতেই ভয় পেত না লোকে। আমিও তো পেতাম না, বরং মজাই লাগত। কত ভয়ানক বিপদ গেছে মাথার উপর দিয়ে, একটিবারের জন্যেও সাহস হারাইনি। মিসেস বয়েল, আপনার ওপরেই বোধহয় খুনির নজর, মেজর মেটকাপ বললেন। থমকে গেলেন মিসেস বয়েল। কি বলতে চান? শান্ত কণ্ঠে মেজর বললেন, ১৯৪০ সালে এ জেলার বিলেটিং অফিসার ছিলেন আপনি। মলির দিকে তাকালেন তিনি। আলতো মাথা ঝাঁকালো মলি। আবার মিসেস বয়েলের দিকে ফিরে বললেন, তাই না? মিসেস বয়েলের মুখ লাল হয়ে গেল। রেগে উঠে বললেন, তাতে কি? শীতল গলায় মেজর বললেন, লংরিজ ফার্মে ৩টে ছেলে মেয়েকে পাঠানোর ভার ছিল আপনার ওপর। আপনিই ওদেরকে ওখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ, পাঠিয়েছিলাম, কিন্তু তাতে খারাপটা কোথায় করলাম? ফার্মের লোকগুলো খারাপ ছিল না, এতিম ছেলেগুলোর ভার নিতে আগ্রহী ছিল তখন। ওদের কাছে পাঠানোয় কোনো দোষ দেখতে পাচ্ছি না আমি, আর এতে দায়িত্বটাই বা আমার ওপর আসছে। বাধা দিল গিলেস। এইসব কথা ট্রটারকে বলেননি কেন? পুলিশের এত কথা জানার দরকার আছে মনে করি না। কঠোর শোনাল মিসেস বয়েলের কণ্ঠ। আর তাছাড়া নিজের দেখাশোনা করার ক্ষমতা আমার আছে। মেজর বললেন, সাবধানে থাকবেন মিসেস বয়েল। তিনিও ঘর থেকে বেরিয়ে গেলেন। মলি, তুমি কিছু জানো না? গিলেস জিজ্ঞেস করল। প্রশ্নের জবাব দিল না মলি। মিসেস বয়েলকে জিজ্ঞেস করল, মস্ত একটা বাড়িতে থাকতেন না আপনি? থাকতাম, মিসেস বয়েল বললেন। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এখন বাড়িটা। গলায় তিক্ত ক্ষোভ। মিলিটারিকে উৎসর্গ করেছিলাম, ওরাই ধ্বংস করে দিয়ে গেছে। হাসলেন পারাভিসিনি। প্রথমে মৃদু, বাড়তেই থাকল হাসিটা। বাড়তে বাড়তে শেষে অট্টহাসিতে রূপ নিল। আমাকে আমাকে মাফ করবেন, হাসতে হাসতে বললেন পারাভিসিনি। কিন্তু শুনে আমার খুব মজা লাগছে, খুব মজা পাচ্ছি আমি। যাদের উৎসর্গ করলেন তারাই ধ্বংস করল। আর হ্যাঁ, ক্রিস্টোফার রেনের মতো এখানকার উত্তেজনা আমারও ভালো লাগছে, খুব উপভোগ করছি। এ সময় আবার এসে ঘরে ঢুকল ট্রটার। ভুরু কুচকে পারাভিসিনির দিকে তাকাল। টিটকারির ভঙ্গিতে বলল, খুব ভালো, খুব ভালো। মজা পাচ্ছেন জেনে খুশি হলাম। সরি মাই ডিয়ার ইন্সপেক্টর, মাফ করবেন। আপনার গুরুগম্ভীর সাবধানবাণীতে কেউ ভীত নয় জেনে হতাশ হয়েছেন না? গুরুগম্ভীর বলছেন কেন? আসলে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি মাত্র আমি। আরেকটা কথা, আমি ইন্সপেক্টর নই, সার্জেন্ট। মলির দিকে ফিরল সে। মিসেস ডেভিস, টেলিফোনটা ব্যবহার করব। হাসি থামাল না পারাভিসিনি। বিচিত্র ভঙ্গিতে লাফিয়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। লোকটা অদ্ভুত, গিলেস বলল। ক্রিমিনাল। কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে ট্রটার। বিন্দুমাত্র বিশ্বাস নেই এসব লোককে। মলি বলল, তাই ভাবছেন? কিন্তু বয়স তো মিলছে না। অনেকে অবশ্য কম বয়সী বুড়ো মনে হয়। উল্টোটাও ঘটে। নাকি ছদ্মবেশ নিল? হাঁটে কেমন করে দেখেছেন? হাঁটা দেখলে মনে হয় না এত বয়স। সার্জেন্ট ট্রটার, আপনি কি ভাবছেন? ভাবলে অনেক কিছু ভাবা যায়, গুমরা মুখে বলল ট্রটার। কিন্তু তাতে আসল কাজ বিশেষ এগোবে বলে মনে হয় না। হ্যাঁ, টেলিফোন। সুপারিনটেনডেন্ট হকবেনকে রিপোর্ট করতে হবে। টেলিফোনের দিকে এগুতে গেল ট্রটার। লাভ নেই, মলি বলল। ফোন ডেড। ডেড মানে? তীক্ষ্ণ হল ট্রটারের কণ্ঠ। কখন থেকে? আপনি আসার একটু আগে থেকে। মেজর মেটকাপ ফোন করতে গিয়ে দেখেন ডেড। তিনি ফোন করতে যাবার আগে নিশ্চয়ই ভালো ছিল। আপনি তো সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, আমার মনে হয় 10টা নাগাদ খারাপ হয়েছে। প্রচণ্ড তুষারপাতে হয়তো তার ছিঁড়ে গেছে। থমথমে দেখাচ্ছে ট্রটারের চেহারা। আশ্চর্য, কেটে ফেলল না তো কেউ? চোখ তুলে তাকাল মলি। কাটবে কেন? জবাব না দিয়ে ট্রটার বলল, দেখি, শিওর হতে হচ্ছে। বলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল সে। এক মুহূর্ত দ্বিধা করে গিলেস ও সার্জেন্টের পিছু পিছু বেরিয়ে গেল। সর্বনাশ, লাঞ্চের সময় হয়ে গেছে। মনে পড়তেই আঁতকে উঠল মলি। সব পড়ে আছে ওদিকে, উপোস থাকতে হবে। ছুটে বেরিয়ে গেল সে। এক্কেবারে আনাড়ি, বিড়বিড় করলেন মিসেস বয়েল। আর কি একখান জায়গা, এর জন্যে সাতগিনি। না, দেব না আমি। শুনছিলেন আগাথা ক্রিস্টির সাসপেন্স থ্রিলার মাউস ট্র্যাপ। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতুরো সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।